নমস্কার, আপনারা দেখছেন এনকেটিভি বাংলা। এই সময় অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আমি সৈকত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মন কি বাতে তিনি পরিষ্কার করে জানিয়ে দিলেন যে দেশবাসী বদলা চাইছে, কড়া পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যেই আমরা দেখছি যে 10 জন জঙ্গির বাড়ি ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। রাজস্থান থেকে শুরু করে আরব সাগর সর্বত্রই যুদ্ধের মহড়া চলছে। ভারত আর 1947 সালের ভারত এখন আর নেই। চীন পাকিস্তানকে বারবার এই ভারত যোগ্য জবাব দিয়ে জানিয়ে দিয়েছে, এই শতাব্দীর ভারত, এখনকার ভারত যুদ্ধ চায় না, শান্তি চায়। কিন্তু যদি কেউ আমাদের দিকে কড়া চোখে তাকায়, ভারতবর্ষকে রক্তাক্ত করে, তাহলে এই ভারত পাল্টা রক্তাক্ত করতে জানে। কিন্তু অনেকে বলছেন যে কার্যত যুদ্ধ লেগে যাওয়ার পরিস্থিতি। পাঞ্জাবের সীমান্তে প্রায় 4000-এরও বেশি একর জমির ধান কেটে ফেলতে বলেছে বর্ডার সিকিউরিটি ফোর্স। আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় সেনা মহড়া চলছে। আমরা দেখছি বিভিন্ন জায়গায় টেলিভিশন চ্যানেল সহ বিভিন্ন পোর্টালে অ্যাডভাইজারি জারি হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি বলছে যে কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু সেটা যুদ্ধই কিনা সঠিক জানা নেই। কিন্তু পরিস্থিতি বলছে যুদ্ধ যুদ্ধ গন্ধ। তাহলে কি কোথাও আরো একটা যুদ্ধ দেখতে চলেছি আমরা? যদিও এই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, কিন্তু মাথায় রাখতে হবে তুরস্ক, চীন যেভাবে পাকিস্তানকে প্রকাশ্যে মদদ দিচ্ছে এবং গোটা ভারত এবং গোটা বিশ্ব যেভাবে ভারতের পাশে রয়েছে, তাতে অন্তত আমার মনে হয় না যে পাকিস্তান যুদ্ধের পথে যাওয়ার সাহস দেখাবে। আমরা প্রথমেই আপনাদেরকে দেখাবো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজকে মন কি বাত অনুষ্ঠানে কি বার্তা দিয়েছেন, দেখুন। इस हमले के दोषियों और साजिश रचने वालों को कठोरतम जवाब दिया जाएगा। न्याय मिलकर रहेगा। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ভারত। পাকিস্তানকে জবাব দেওয়া কি অপেক্ষা মাত্র? স্থলবাহিনীর পর এবার ভারতীয় নৌসেনাও তৈরি। রবিবার সকাল থেকে বাহিনীর একাধিক রণতরী আরব সাগরে মহড়া দেয়। চলে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে ভারতের যুদ্ধজাহাজগুলি কতটা সক্ষম তা ঝালিয়ে নিল ভারতীয় নৌসেনা। ইন্ডিয়ান নেভির এক্স হ্যান্ডেল থেকে এই সংক্রান্ত ছবি ও ভিডিও পোস্ট করা হয় রবিবার। এক্স হ্যান্ডেলে নৌবাহিনীর তরফে লেখা হয়েছে, ভারতীয় নৌবাহিনীর জাহাজ একাধিক অ্যান্টিশিপ ফায়ারিং করেছে। প্ল্যাটফর্ম, সিস্টেমস এবং কর্মীরা কতটা তৈরি রয়েছে তা দেখে নেওয়া হয়েছে। দূরপাল্লার যে কোনো হামলা ঠেকাতে ভারতীয় নৌসেনা প্রস্তুত। দেশের স্বার্থ রক্ষার জন্য যে কোনো জায়গায়, যে কোনো সময়ে, যে কোনো পরিস্থিতিতে তৈরি রয়েছে। একদিকে তৈরি ভারতের 3 বাহিনী, সেই আবহে এবার মন কি বাত থেকে প্রধানমন্ত্রীরও ফের হুঁশিয়ারি, পহেলগাঁও হামলায় নিহতের পরিবার ন্যায় পাবেই। 140 करोड़ भारतीयों के साथ खड़ा है। मैं पीड़ित परिवारों को फिर भरोसा देता हूं, उन्हें न्याय मिलेगा, न्याय मिलकर रहेगा। इस हमले के दोषियों और साजिश रचने वालों को कठोरतम जवाब दिया जाएगा। কাশ্মীরের শান্তি উন্নতি শত্রুদের সহ্য হয়নি। জঙ্গিদের জবাব দিতে 140 কোটি ভারতীয়র একতাই লড়তে সাহায্য করবে। মন কি বাতে দেশবাসীদের আশ্বাস প্রধানমন্ত্রী। आतंकवाद के खिलाफ इस युद्ध में देश की एकता, 140 करोड़ भारतीयों की एकजुटता हमारी सबसे बड़ी ताकत है। यही एकता आतंकवाद के खिलाफ हमारी निर्णायक लड़ाई का आधार है। ভারতের এই রণ প্রদর্শনে কার্যত কাঁপছে পাকিস্তান। এই আবহে পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসের পরমাণু যুদ্ধের হুঁশিয়ারিতে কার্যত হাসছে ভারতবাসী। उन्होंने कह दिया ना कि अगर हमारा पानी बंद करेंगे तो फिर जंग के लिए तैयार हो जाएं। ये जो गोरी, शाहीन, गजनवी, ये चौकों में सजाने के लिए नहीं हमने रखे हुए,
ये हमने हिंदुस्तान के लिए रखे हैं बाबा। ये जो 130 एटॉमिक हमारे पास वेपन है वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए, और आपको पता ही नहीं कि हमने पाकिस्तान के किस किस हिस्से में रखे हुए हैं। ওগুলো ওদের কথা বলার সঙ্গে কাজের অনেক তফাৎ আছে। এগুলো ফাঁকা আওয়াজ যায়, এটা করেই থাকে। সেরকম যদি ওরা কিছু করতে থাকে, আমরা প্রপার রেসপন্স সবসময় নেওয়ার জন্য রেডি থাকি। দে আর অলওয়েজ দ্য লুজার। পাকিস্তানকে সহযোগিতার তত্ত্ব উঠে আসছে চীনের বিরুদ্ধেও। সূত্রের খবর, ভারত পাকিস্তান উদ্বেগ পরিস্থিতিতে আকাশ থেকে আকাশে মিসাইল হামলার জন্য PL-15 মিসাইল দ্রুত সরবরাহ করছে চীন। সময়ের আগেই সেই মিসাইল পাকিস্তানে পৌঁছে যেতে পারে, যদিও তাকে আমল দিতে চাইছে না নয়াদিল্লি। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা। আপনাদের আগেই বললাম যে যুদ্ধ যুদ্ধ গন্ধ, কিন্তু দেশ যুদ্ধ চায় না প্রত্যুত্তর চায়? সেই প্রত্যুত্তরে কি যুদ্ধ বাঁধবে? দেশের সব রাজনৈতিক নেতারা কি তৈরি? আমরা দেখেছিলাম যে এর আগে যখন পুলওয়ামা অ্যাটাক হয়েছিল, তারপরে যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল বালাকোটে, তখন বিভিন্ন রাজনৈতিক নেতারা তার প্রমাণ চেয়েছিলেন। এই নিয়ে তীব্র রাজনৈতিক জলঘোলা হয়েছিল। কিন্তু এখন সমস্ত রাজনৈতিক দল এক সুরে বলছেন কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে আমরা তার পাশে আছি। অর্থাৎ আগামী দিনে প্রধানমন্ত্রী যে কড়া জবাব দেওয়ার কথা বলছেন, সেই কড়া জবাবে কি সব রাজনৈতিক দল সহমত হবেন? যুদ্ধ কি চাইবেন নাকি কড়া প্রত্যুত্তর চাইবেন? খুব গুরুত্বপূর্ণ এই আলোচনায় আমাদের সঙ্গে যারা রয়েছেন আমি পরিচয় করিয়ে দেব। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন বায়ুসেনা কর্তা RK দাস, গ্রুপ ক্যাপ্টেন RK দাস আমাদের সঙ্গে রয়েছেন। স্যার, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন কূটনৈতিক বিশ্লেষক শুভাশিস বন্দ্যোপাধ্যায়। শুভাশিস বাবু, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র রুবি মণ্ডল, আপনাকে স্বাগত। এবং আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সন্দীপা চক্রবর্তী। সন্দীপাকে স্বাগত। আমি এই আজকের আলোচনা প্রথমে সন্দীপাকে দিয়ে শুরু করতে চাইব। সন্দীপা, এনডিএর সব শরিকরা তো বিজেপির সিদ্ধান্তে পাশে থাকবেন, যেহেতু এনডিএ সরকার, কোনো দ্বিধার অবকাশ নেই। ভারতীয় সেনা 3 বাহিনী তারাও প্রত্যুত্তরে যদি যুদ্ধ পাকিস্তান ঘোষণা করে তাতে এক বিন্দু পেছনে হাঁটবে না ভারতীয় 3 সেনা, সেটাও আমরা এক বাক্যে জানি। কিন্তু ভারতবর্ষের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া রাজনৈতিক দল, ভারতবর্ষের বিরোধী দল কংগ্রেস, তারা এই মুহূর্তে কি চাইছে এইটা আমরা একটু আগে ক্লিয়ার হতে চাইছি। তারপর আমি বাকি আলোচনা আগামী সময় এগিয়ে নিয়ে যাব। দেখুন, ভারত সরকার শুধুমাত্র বিজেপি বা এনডিএ নয়। ভারত সরকার এই মুহূর্তে শুধুমাত্র গুটি কয়েক দল নয়। ভারত সরকার মানে হচ্ছে যারা সরকারে আছে, যারা বিরোধী পক্ষে আছে, এবং যারা 140 কোটি মানুষ, যে 140 কোটি মানুষের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উল্লেখ করলেন, গোটাটাই ভারত সরকার এবং ভারত। তো সুতরাং ভারত ডেফিনেটলি যুদ্ধ চায় না, আমরা ডেফিনেটলি যুদ্ধ চাই না। কিন্তু হ্যাঁ, আমরা শান্তিপ্রিয়, প্রচন্ডভাবে শান্তিপ্রিয়। কিন্তু হ্যাঁ, কেউ যদি আমাদের উপর আঘাত করে, কেউ যদি আমাদের জাতীয় ইন্টারেস্ট থেকে শুরু করে মানুষজন, স্পেশালি নিরীহ মানুষজনের উপর যদি আঘাত করে, যদি খুন করে, যদি রক্তের গঙ্গা বয়, যদি আরো ক্ষতি করতে চায় ভারতের, তাহলে ভারত সরকার যা ডিসিশন নেবে সম্মিলিতভাবে, সর্বদাই আমরা ভারত সরকারের পাশে আছি, উইদাউট এনি কাইন্ড অফ কম্প্রোমাইজ, এন্ড আওয়ার মেসেজ ইজ ভেরি মাচ ক্লিয়ার এন্ড লাউড। সন্দীপা, এখানে একটা প্রশ্ন, 2 নম্বর কথা হচ্ছে যে আতপেটা পাকিস্তান, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, আতপেটা পাকিস্তান এখন আবার শুনছি পাকিস্তান নাকি ওষুধের জন্য হাহাকার শুরু করেছে। সেই আতপেটা পাকিস্তান তারা এই যে 130টা পারমাণবিক অস্ত্রের কথা তারা বলছেন, এইটা কি কংগ্রেস মনে করছে যে এটা যুদ্ধজিগির, পাকিস্তানকে কড়া জবাব দেওয়া প্রয়োজন? কংগ্রেস কি মনে করছে? দেখুন, ভারতের 140 কোটি মানুষ এবং মানুষ নিয়েই একটা দল গঠিত হয়। তো ডেফিনেটলি মানুষ নিয়ে হয়, মানুষের জন্য হয়, মানুষের দ্বারা হয়। তো ডেফিনেটলি কংগ্রেস এখানে ব্যতিক্রম কিছু নয়।
আমরা রাহুল গান্ধীজি অলরেডি সর্বদলীয় মিটিং এ বলে দিয়েছেন যে ভারত সরকার যা ডিসিশন নেবে আমরা সেটার সাথে আছি এবং পাকিস্তানকে ডেফিনেটলি একটা শিক্ষা দেওয়া প্রয়োজন, জবাব দেওয়া প্রয়োজন। যেরকম ভাবে ইন্দিরা গান্ধীজি একজন স্টলওয়ার্টের মতন দাঁড়িয়ে থেকে দিয়েছিলেন, একটা পাকিস্তানকে ভেঙে দুটো দেশ করে দিয়েছিলেন, সেরকম ভাবে আমাদের মনে হয় এই মুহূর্তে আমাদের সেরকমই একটা এবং তার থেকেও বড় কিছু একটা যোগ্য জবাব দেওয়া উচিত। যেরকম ভাবে আপনি তো বললেন যে 1947-এর ভারতে এই কথাটাই শুনতে চাইছিলাম তোমার কাছে, যে এখনো যোগ্য জবাব পর্যাপ্ত হয়নি, আরেকটু কড়া ডোজ দেওয়া প্রয়োজন। আমি এটাই আপনার থেকে শুনতে চাইছিলাম। আর এটার জন্য আমি প্রাক্তন বায়ুসেনা কর্তা আর কে দাস স্যার আপনার কাছে চলে যেতে চাইবো। আমি জানি যে এই মুহূর্তে প্রত্যেক ভারতীয় রক্ত টকবক করে ফুটছে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকের, কিন্তু ভারতীয় সেনাবাহিনীর রক্ত আর একটু জোরে বোধহয় টকবক করে ফুটছে। কারণ আমরা নিরস্ত্র, আমাদের হাতে অস্ত্র নেই, আমরা ডিসিশন মেকিং বডিও নই, কিন্তু ভারতীয় সেনা যাদের হাতে অস্ত্র আছে, যারা পাকিস্তানকে সামনে দাঁড়িয়ে থেকে যোগ্য জবাব স্থল আকাশ পথে তারা দিতে পারে, তাদের রক্ত একটু জোরেই ফুটছে, এটা স্বাভাবিক। আমি জানতে চাইছি আপনার কাছে, পাকিস্তানকে কি একটু কড়া ডোজের ওষুধ দেওয়া প্রয়োজন রয়েছে? কাজ হচ্ছে না পুরনো ওষুধে। দেখো, প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছে যে এবার আমরা একটা কড়া জবাব দেবো। দেখো, যুদ্ধ যখন হয় না, এটা যুদ্ধের আগে অনেকদিন প্রিপারেশন দরকার হয়। জবের থেকে এই পহেলগাম অ্যাটাকটা হয়েছে, তারপরে থেকে সবাই ভাবছে কি তারপরের দিন থেকেই আমরা একটা কিছু না কিছু করবো। এবার আমরা ওই সার্জিক্যাল স্ট্রাইকের মতন করবো না, তাহলে কি ওটা আমরা করেছি, আর সেবার গিয়ে আমরা ওদের একটা থাপড় মেরে এসেছি। কিন্তু এবার আমরা অনেক বেশি একটা প্রতিঘাত করবো, আর সেই প্রতিঘাতের মানে একটা যুদ্ধর মতন একটা স্থিতি। যুদ্ধ করতে হলে ওই একদিনের প্রিপারেশনে হয় না, ইট ইজ নট একদম কোল্ড স্টার্ট জায়গার থেকে মানে যুদ্ধ করাটা ইজি নয়। একটা সার্জিক্যাল স্ট্রাইক করা যায়, কিন্তু যুদ্ধ হতে হলে মানে আমাদের অনেক ফরওয়ার্ড পোস্টারিং করতে হয়, আমাদের রিজার্ভ ফোর্সেস সবকিছুই, সেনাবাহিনী, আর্মি, নেভি, এয়ারফোর্স। তো এই মুহূর্তে সব তিনটাই যে আমাদের আর্মস রয়েছে, আর্মি, নেভি, এয়ারফোর্স, একটা মহড়া চলছে। আমরা একদম প্রস্তুত হয়ে এসেছি, ফরওয়ার্ড পোস্টারিং প্রায় হয়ে এসছে। এক সপ্তাহ 10 দিনের মতন একটা প্রিপারেশন দরকার হয়। 71-এর যুদ্ধের আগে কিন্তু আমাদের 1.5 মাস প্রিপারেশন প্রায় লেগেছিল। তো এবারের যুদ্ধ যদি হবে, যেটা প্রায় নিশ্চিত হওয়ারই একটা কথা মানে চলছে, তো আমরা প্রস্তুত হওয়ার একদম মুখে চলে এসেছি। এখন যুদ্ধের জন্য একটা ব্যাটল কিংবা ওয়ারে একটা ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট রয়েছে, এলিমেন্ট অফ সারপ্রাইজ। আমরা একদম ওদের বলে কয়ে আমরা যুদ্ধ তো লড়তে পারি না। সো দ্য এলিমেন্ট অফ সারপ্রাইজ, কোন জায়গায় ওদের আঘাত করব, কোথার থেকে অনুপ্রবেশ, আমরা কোথায় অ্যাটাক করব, কোন সময় করব, দ্যাট ক্যানট বি ডিসক্লোজড। এটা ওপেন চ্যানেল আমি করতে পারি না। তো সেটা একটা এলিমেন্ট অফ সারপ্রাইজ, কিন্তু আমরা করব। কিন্তু আর কি দাস, আমি একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাইলাম, ওরা তারপরে আর আশঙ্কা থাকবে না। বললাম যে এর আগে যতগুলো যুদ্ধ, চীন, পাকিস্তান, যাদের সঙ্গে ভারত যুদ্ধে অবতীর্ণ হয়েছে, যুদ্ধ করেছে আমি বলবো না, যুদ্ধে অবতীর্ণ হতে হয়েছে যাদের হুমকির জন্য, কারণ ভারতবর্ষ যুদ্ধে বিশ্বাস করে না, ভারতবর্ষের প্রত্যুত্তরে যুদ্ধে মানে উত্তর দিতে একেবারে সিদ্ধ হস্ত, সেটা সবাই জানে। আমি আপনার কাছে যেটা জানতে চাইবো, এখনকার যুদ্ধ এটা কি কোথাও বিগত দিনে যে যুদ্ধগুলো ভারতবর্ষ করতে বাধ্য হয়েছে বা করেছে, সেই যুদ্ধগুলোর থেকে অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে? কারণ এই যে পাকিস্তান, আতপেটা পাকিস্তান, তারা বলছে 130টা পারমাণবিক অস্ত্র তারা রেখেছেন, পরমাণু হুমকি তারা দিচ্ছেন। এইটা কি কোথাও একটা ডিফারেন্ট হতে পারে? আমি বলছি কূটনৈতিক স্তর থেকে সেটা এসকালেট করে যদি যুদ্ধে সত্যি যায় ভারত, তাহলে কি সেটা আগের যুদ্ধগুলোর থেকে তুলনায় কঠিন বা আরেকটু ক্ষয়ক্ষতি বেশি হওয়ার সম্ভাবনা? না, আমার মনে হয় না। কেন কি দেখো, 71-এর যুদ্ধতে আমরা বাংলাদেশ একটা পুরো একটা রিজন, মানে একটা কান্ট্রিকে লিবারেট করেছি। আমরা এবার যে করব, আমাদের একটা প্রেসাইজ অবজেক্টিভ থাকবে। সেই অবজেক্টিভটা সবাই জানে, সেই অবজেক্টিভটা সেটাই থাকবে, কি আরো বেশি থাকবে, কি একটু কম থাকবে, দ্যাট ইজ আমি ওটা কনফিডেন্সিয়াল। কিন্তু
এই যে বলা হচ্ছে পারমাণবিক ওদের মিসাইল আছে 130 খানা অল ফেসিং ইন্ডিয়া, ও সব বাজে কথা, এগুলো সব দে আর ইন প্যানিক। পাকিস্তান এই মুহূর্তে ইজ ইন প্যানিক। প্রথম কথা, ওরা ভয় পেয়ে কেঁপে উঠেছে। তো এখন যখন কেঁপে উঠেছে, ওরা চাইছে ভারতকে কোনোভাবে একটা এরকম একটা হুমকি, একটা থ্রেট করতে পারে কি আমাদের কাছে নিউক্লিয়ার মিসাইল আছে। ওদের কাছে যা নিউক্লিয়ার মিসাইল আছে তার 3 গুণ বেশি আমাদের কাছে আছে। ওরা একটা যদি মিসাইল যদি ছুড়ে, আমরা পাকিস্তানকে ধূলিসাৎ করে দিতে পারি, পুরো পাকিস্তান। বাট দ্যাট ইজ নট আওয়ার অবজেক্টিভ। আমাদের অবজেক্টিভ একটা নিশ্চয়ই একটা লিমিটেড অবজেক্টিভ আছে, কোন জায়গায় কখন কি করব সেটা আমরা জানি। তো আমার মনে হয় না there will be a nuclear attack on either side, কোন না আমি পাকিস্তান করবে না ভারত আরেকটা করবে। জিনিস নিউক্লিয়ার আপনার থেকে জানতে চাইবো, আপনি কি মনে করছেন যে এখন যা সিচুয়েশন তাতে মোদির ভারতবর্ষ 140 কোটি দেশবাসী যুদ্ধ চাইছে নাকি কড়া প্রত্যুত্তর চাইছে, কোনটা আপনার কি মনে হয় একজন প্রাক্তন বায়ুসেনা কর্তা হিসেবে? দেখো, আমি কিন্তু এই মুহূর্তে একটা অন্য স্টেটে, না বাংলাতে আছি না আসামে আছি, আমি একটা অন্য স্টেটে আছি, আন্ধ্রাতে আছি এই মুহূর্তে, একটা বিশেষ কাজে আছি। আমি সারা দেশে আমি দেখলাম একটা সবার মধ্যে একটা রোষ রয়েছে, এভরিবডি ওয়ান্টস ওয়ার। আর যুদ্ধ যখন হয় না, ইট ইজ নট এ ওয়ার বিটুইন টু আর্মিজ, দুটো আর্মির মধ্যে যুদ্ধ হয় না, ইট ইজ আ ফাইট বিটুইন টু কান্ট্রিজ। কান্ট্রিজ মানে ওখানকার লোক, the will of the people of India have to fight against the will of the people of Pakistan. তো তখনই যুদ্ধ হয়। যুদ্ধ ইজ নট বিটুইন টু আর্মিজ। তো এই মুহূর্তে ভারতবর্ষের সবাই চাইছে একটা এমন প্রতিঘাত দেওয়া, পাকিস্তানকে শিক্ষা দেওয়া যে তারপরে আর ওরা আর আস্পর্ধা না হয় ভারতকে আবার এইভাবে কোন সময় অ্যাটাক করা। বেশ, আমি একটু সুভাষিস বন্দ্যোপাধ্যায়ের কাছে যেতে চাইবো। সুভাষিস বাবু, আমি যতদূর আমার সাংবাদিকতার বুদ্ধি বলছে যে যুদ্ধ তখনই হয় যখন কূটনৈতিক স্তরে আর কিছু ডেভেলপমেন্ট হওয়ার নেই, বা কূটনৈতিক স্তরে তাদের বোধগম্য হচ্ছে না যে আসলে অপরপক্ষ তাদেরকে কি বোঝাতে চাইছে। কারণ যুদ্ধ হলে কি হয় সেটা সব দেশই কম বেশি জানে, পাকিস্তান তো খুব ভালোভাবেই জানে, বিশেষ করে ভারতের সঙ্গে। আমি জানতে চাইছি ভারতের সঙ্গে কি কূটনৈতিক স্তরে আলোচনার জায়গা শেষ? কারণ একাধিক 5টি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সিদ্ধান্তের পরেও পাকিস্তান যেভাবে হুমকি দিচ্ছে, যেভাবে বিলওয়াল ভুট্টো আজকে হুমকি দিয়েছে, একের পর এক পাকিস্তানের মন্ত্রী তারা হুমকি দিচ্ছেন, তাতে কোথাও কি মনে হচ্ছে যে এখনই কূটনৈতিক আলোচনা শেষ, সমাধান একমাত্র সমরাস্ত্রে? আপনার কি মত? দেখবে, কিছু বাচ্চা ছেলে আছে যারা দেশলাই কাঠি নিয়ে বাজির ব্যবসা করে। পাকিস্তান হলো সেই দেশ, এবং পাকিস্তান আজকের ডেটে দাঁড়িয়ে এতদিন ধরে বুঝতে পারছিল না যে ঘটনাগুলো ঘটছে। তার মধ্যে একটা ঘটনা হলো, পাকিস্তান বারবারই মনে করছিল যে ইন্ডিয়াকে তারা হিট করবে, এবং ইন্ডিয়া যেহেতু অত্যন্ত একটি ভদ্র মানুষ, তারা ভদ্রতা সহকারে গোটা জিনিসটা শুনবে, এবং শোনার পরে কূটনৈতিক বলতে যারা ক্লাসিক্যাল ডেফিনেশনে ভেবেছিল যে শুধুমাত্র ডায়ালগস এর মাধ্যমে সেটা সমাধান সূত্র বার করবে, সেই স্তরেই এখনো আজকের ডেটে যখন আমরা কথা বলছি তখনও বোধহয় পাকিস্তান সেরকমই ভাবনা চিন্তার মধ্যে এখনো আবদ্ধ আছে। কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না, যে 5টা পয়েন্টের তুমি কথা বলেছো, সেই 5টা পয়েন্ট ইমপ্লিমেন্ট করে, এবং সেই 5টা পয়েন্টের যে 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 ভাবধারাগুলো আছে, সেই ভাবধারাগুলো কিন্তু এবং তার এফেক্ট গুলো এখনো পৌঁছতে শুরু করেনি। যে মুহূর্তে সেটা পৌঁছতে শুরু করবে, আমি তোমাকে বলছি একটা কথা হলফ করে, যে প্ল্যান বা যে ইন্টেনশনস বা যে ধরনের ইন্টেন্সিটি ইন্ডিয়া দেখাবার জন্য যে স্ট্র্যাটেজিটা নিয়েছে, যদি ওটা পরিপূর্ণভাবে ইন্ডিয়া করতে পারে, তাহলে ইট উইল বি মোর দেন 5 নিউক্লিয়ার অ্যাটাকস টুগেদার। এবং এত বড় কথা তোমাকে বলার পেছনে একটা কারণ আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এই ওয়ারফেয়ার বা এই ডিপ্লোম্যাটিক ওয়ার স্টেপটা ইজ নাথিং লেস দ্যান এ ক্লাইমেট ওয়ার। এমন একটা ওয়ার যেখানে ইন্টেনশনালি একটা ক্লাইমেটিক কন্ডিশন জেনারেট করা হচ্ছে, এবং সেই ক্লাইমেটিক কন্ডিশনের মাধ্যমে আমরা বহু মানুষকে বুঝিয়ে দিতে পারবো যে ভারতবর্ষকে দিনের পর দিন নাশকতার মাধ্যমে হিট করার কি উপায়, কি রিপ্লাই হতে পারে। এবার আসছি পাকিস্তানের আন্ডারস্ট্যান্ডিং এর কথা। দেখো, এটা কোনো কোচিং সেন্টার নেই যে বারবার করে পাকিস্তানকে আমি ডেকে বোঝাবো একটা সাবজেক্ট, পাকিস্তান বুঝবে, বাড়ি গিয়ে সেই একই ভুল করবে। পাকিস্তান সব বোঝে, পাকিস্তান সব জানে, কিন্তু পাকিস্তান ভাবে যে রেলেভেন্ট থাকতে গেলে বোধহয় ভারতের উইক পয়েন্টার গুলোকে হিট করাই একমাত্র তাদের কাজ, এবং সেটা করতে 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 সেটা এতটাই হ্যাবিচুয়েশনের ক্ষেত্রে দাঁড়িয়ে গেছে যে পাকিস্তান আজকে এটাই বুঝতে পারছে না যে তাদের ধ্বংসের দামামা বেজে গেছে।
এবং তার জন্যই আজকে দাঁড়িয়ে যে রেলমন্ত্রী নিজের রেল ছাড়াতে পারে না কিছু ডোমেস্টিক টেরিটোরিয়াল গ্রুপের থেকে, সেই রেলমন্ত্রী দাঁড়িয়ে নিউক্লিয়ার ওয়েপন, অ্যাটমিক ওয়েপন, নিউক্লিয়ার ওয়েপন তো বলেনি, অ্যাটমিক ওয়েপনের থেরতাপাটি করছে। পয়েন্টটা হলো, দেখো, ফার্স্ট দে শুড এডুকেট দেমসেলস হোয়াট ইজ ওয়ার, then they should educate themselves what kind of war can be possibly played as a trick by India, then they should decide what to do next. সুভাষিস বাবু, আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইছি। আপনি শুরুতেই যে বক্তব্যটা দিলেন যে পাকিস্তান হচ্ছে দেশলাই কাঠি নিয়ে বারুদের ব্যবসা করা বা বাজির ব্যবসা করা একটা দেশ। আচ্ছা, আমরা কি পাকিস্তান সম্পর্কে একটু কম ভাবছি? আমি কেন এটা জানতে চাইছি, হয় পাকিস্তান কম বোঝে, আর নয় পাকিস্তান নিজেকে ওভার এস্টিমেট, মানে কোথাও নিজেকে জাস্টিফাই করতে পারছে না। পাকিস্তান চাইছে নিজেরাই যুদ্ধ করে দেশটা নিশ্চিহ্ন হয়ে যাক। মানে কোনটা, এইটা আমাদের ভারতবাসীর কাছে পরিষ্কার হওয়া দরকার। যে দেশ একটা বিতস্তার জল ছেড়ে দেওয়ার জন্য গোটা একটা বিরাট এলাকা ভেসে যায়, সেই দেশ 130টা নিউক্লিয়ার উইপেন ছেড়ে দেওয়ার কথা বলছে ভারতের উদ্দেশ্যে। এটা তো হাস্যকর। যারা জল আটকে রাখতে পারে না, তারা নিউক্লিয়ার উইপেন ছেড়ে দেবে। দেখো, আমি একটা অন্য চ্যানেলে একটা বিবৃতি দিয়েছিলাম, সেই লাইনটাকে আমি রিপিট করতে চাই, যে বহু দেশে ডিপ্লোম্যাটরা মিথ্যা কথা বলে, এবং বাট যখন অনেক মিথ্যাবাদী ডিপ্লোম্যাটরা একসাথে ডিপ্লোমেসি করে, তারই নাম পাকিস্তান। এবং আরেকটা জিনিস বুঝতে হবে যে সেটা পাকিস্তান আজকের ডেটে দাঁড়িয়ে যে নিউক্লিয়ার ওয়েপনের গল্পটা দিচ্ছে, সেটার মধ্যে কতটা সত্যতা আছে সে ব্যাপারে আমার ডাউট আছে। সেকেন্ড কথা হচ্ছে, যে মানুষ নিউক্লিয়ার ওয়েপন ফিট করে ডিরেকশনালি রেখে দেবে, সেই মানুষ প্রেস কনফারেন্স করে বলবে না যে এই জায়গায় আমার ওই নিউক্লিয়ার ওয়েপন্স গুলো সেট করা আছে। বা ভারতবর্ষে কোনোদিন, আমি তোমাকে হলফ করে বলতে পারি, বলবে না যে কোথায় কোথায় তাদের নিউক্লিয়ার ওয়েপন গুলো কোন কোন পাকিস্তানি অফিস বা কোন কোন মিলিটারি হাউস গুলোকে সেট করে রেখে দিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি যে সেকেন্ড পার্টটা বললে, আমার মনে হয় সেটা মোস্ট রেলেভেন্ট। কারণ হচ্ছে যে পাকিস্তান নিজেকে ওভার এস্টিমেট করে, তার একটা মাত্র কারণ হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভ যদি পাকিস্তান না চালাতে পারে, তাহলে পাকিস্তান নিজের দেশের কাছে মারাত্মক রকম ভাবে এক্সপোজড হয়ে পড়ছে। এবং একটা কথা ভুলে যেও না, আজকে যে আমরা ইকোনমিক ক্রাইসিসের কথা বলছি বা পসিবল ইকোনমিক ক্রাইসিসের সিনারিও সেট করার কথা বলছি থ্রু আওয়ার ক্লাইমেটিক অ্যাটাক, আমি বলছি তার থেকে অনেক বেশি পাকিস্তানের যারা সাধারণ নাগরিক আছে, তারা এতদিন ধরে কিন্তু ইকোনমিক ক্রাইসিস অনেক ভালো মতো বুঝছে, এবং তারা জানে ইকোনমিক ক্রাইসিসটা আরো বেড়ে গেলে কি ধরনের পরিস্থিতি তারা ফেস করতে হতে পারে। সুতরাং পাকিস্তানের এই নাগরিকগুলো বুঝতে পারছে যে আজকের ডেটে দাঁড়িয়ে যে ন্যারেটিভ গুলো সেট করা হচ্ছে, সেই ন্যারেটিভ গুলো কতটা সত্য, কিংবা বাংলাদেশি ভাষায় বলতে গেলে কতটা ভুয়া। আমি একটু বিজেপির কাছে যাই। রবি, একটা যুদ্ধ কোনো মুখের কথা নয়। একটু আগেই আর কে দাস বলছিলেন যে যুদ্ধ হয় দুটি দেশের মধ্যে, কিন্তু সেখানে দেশের প্রতিনিধি হয়ে লড়াই করেন সেনাবাহিনীর 3 বাহিনীর জওয়ানরা। আমি আপনার কাছে জানতে চাইছি, আমরা মুখ থেকে কত সহজে যুদ্ধের কথা বলে দিতে পারি, কিন্তু একটা যুদ্ধ হলে সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে দেশবাসীর সমর্থন, অর্থনীতি এবং তার সঙ্গে প্রতিরক্ষার যে সাজ সরঞ্জাম, সেটাকে প্রপার ইউটিলাইজ করা বা সেটা থাকা, পর্যাপ্ত থাকা। এবং সেটা অনেক ক্ষেত্রে নির্ভর করে এই প্রথম দুটি পয়েন্টের উপর, গোটা দেশের সমর্থন, আর 2 নির্ভর করে অর্থনৈতিক এই মুহূর্তে সামর্থ্য দেশের কতটা আছে। আমাদের দেশের অর্থনৈতিক সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। আপনাদের কি কোথাও গোটা দেশ যেভাবে এই মুহূর্তে কেন্দ্রের পাশে দাঁড়াচ্ছে, আপনাদের কি মনে হচ্ছে যে যুদ্ধই অবশ্যম্ভাবী? মোদির ভারত এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ যা ভাবছে সেটাই ভাবছেন, তিনি কড়া জবাবের কথা বলছেন। এই কড়া শব্দটার মধ্যে ইকুয়াল টু করে যুদ্ধ লেখা আছে। দেখুন, নরেন্দ্র মোদীজি কড়া জবাব দেবে সেটা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। এবং এখন বর্তমানে আমাদের যে বিরোধী দলরা আছে, সবাই আমরা ইউনাইটেড রয়েছি। আমরা সবার আগে সবাই কিন্তু ভারতীয়, সে যে আলাদা পার্টি করতেই পারে, সবার আগে আমরা ভারতীয় এবং আমরা সবাই এই মুহূর্তে ইউনাইটেড। এবং আজকে যে অর্থনীতির কথা বলছে, পাকিস্তান একটা ভিখারি দেশ, এক কথায় ভিখারি দেশ। তার 228 মার্কিন বিলিয়ন ডলার আপাতত ওনার দেনা হয়ে রয়েছে পাকিস্তানের। তো তারা ভারতবর্ষের সাথে লড়বে এবং সেটা আমাদের কাছে হাস্যকর ছাড়া আর কিছুই নেই। যেই ভারতবর্ষ চাইলে ডুবিয়ে দিতে পারে, যেই ভারতবর্ষ চাইলে এদের শুকিয়ে এমনি মেরে দিতে পারে, সেই ভারতবর্ষের সাথে যুদ্ধ লাগাতে চাইছে। বেসিক্যালি এরা বারবার করে ভারতবর্ষকে অ্যাটাক করেছে, ভারতবর্ষের ক্ষতি করার চেষ্টা করছে। এখন বিষয়টা হচ্ছে ভারতবর্ষ এটা বারবার কেন সহ্য করবে? এটা একটা লিমিট ক্রস করে গেছে।
তাই ভারতবর্ষ আজকে এরকম পদক্ষেপ নিতে চাইছে, কারণ এই সাপ যতদিন থাকবে ততদিন ভারতবর্ষের ক্ষতি করে যাবে। ভারতবর্ষ অনেক সুযোগ দিয়েছে পাকিস্তানকে, কিন্তু সেই সুযোগের কি সদ্ব্যবহার করেছে? শুধু জঙ্গি সন্ত্রাসী এটাই তো সুযোগ দিয়েছে। আজকে সারা বিশ্ব জুড়ে পাকিস্তানকে পুরো ব্ল্যাক লিস্টেড করে দিয়েছে, এমনি এমনি তো দেয়নি। আর কারা আছে? তুরস্ক, চীন। কোন চীন? যেই চীন মুসলিমদের কোরআন অব্দি পড়তে দেয় না, যেই চীন ওখানে চীনে মুসলিমদেরকে অত্যাচার করা হয়, সেই চীন আজকে সাপোর্ট করছে। করে লাভ কি? চীনের আশায় বসে আছে পাকিস্তান। খুব অবাক লাগছে, হাস্যকর, পুরো বিষয়টা হাস্যকর। পাকিস্তান যেটা করতে চাইছে, পাকিস্তানের এমনিতেই বালুচিস্তান এখন পাকিস্তান আলাদা হয়ে যেতে চাইছে, মানে পাকিস্তান থেকে বালুচিস্তান আলাদা হয়ে যেতে চাইছে। তো সুতরাং বর্তমানে এমনিতেই পাকিস্তানের অবস্থা খারাপ, তার উপর পাকিস্তান এমনিতেই খাবার পাচ্ছে না, খাবার নেই, ওরা আটা নিয়ে টানাটানি করছে, মারামারি করছে, অর্থনীতিতে বিশাল বড় ধস এদের। তারপরও যে মানে এখনো অব্দি এরা যে খালি সন্ত্রাস করে যাচ্ছে, জঙ্গি হামলা করে যাচ্ছে, করুক, এরা কি করবে আলটিমেটলি? এরা কি, আমি জিজ্ঞেস করতে চাই যে এরা কি আলটিমেটলি বারুদ খাবে, গোলা খাবে, গান পাউডার খেয়ে বেঁচে থাকবে? এই দেশটা সবসময় সন্ত্রাস করে এসছে, এই দেশটা শুধু সন্ত্রাসের উপরই ডিপেন্ডেবল। আমরা ভারতবাসীরা আমাদের অতিথিদেরকে বলি অতিথি দেবো ভব, অর্থাৎ অতিথি নারায়ণ বলে আমরা পুজো করি। আমরা একটা জিনিস আজকের এই অনুষ্ঠানে আমি খুব স্পষ্ট ভাষায় বলতে চাই যে আজকে ভারতবর্ষ ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছে, আমার মনে হয় যে এই মুহূর্তে গোটা ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদীর কাছে কিছু বলতে চান। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে নরেন্দ্র মোদীর কাছে গোটা দেশ কিছু বলতে চান। আমার মনে হয় দেশ কি মন কি বাত এখন দেশের প্রধানমন্ত্রী শোনা উচিত। দেশ কি মন কি বাত, প্রধানমন্ত্রীর মন কি বাত কিন্তু এখন আর শোনার সময় নেই। এখন দেশ কি বাত প্রধানমন্ত্রীকে শুনতে হবে, দেশ কি চাইছে। এই যে 140 কোটির আওয়াম দেশবাসী, তারা কি চাইছে, এইটা খুব ইম্পর্টেন্ট। আর সেটা যদি যুদ্ধ হয় তাহলে কখন, কবে, কিভাবে সেটা স্ট্র্যাটেজিক্যালি বলার সময় নয়। কিন্তু আমরা অলরেডি পাকিস্তানকে দেখিয়ে দিয়েছি একটা ট্রেলার, সেই ট্রেলারটা কি দেখিয়েছি সেটা দেশবাসী দেখেছে। সেই ট্রেলার পাকিস্তানকে আমরা কি দেখিয়েছি আমি দেখাবো একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে, এবং আলোচনায় ফিরবো, সঙ্গে থাকুন। তিলোত্তমা, সিটি অফ জয়, কল্লোলিনী, কলকাতা। আন্দোলনের শহর, সংস্কৃতির শহর, ব্যস্ততার শহর, রাজনীতি, খেলা, বিনোদন, সারাদিনের কলকাতা 8 ঘন্টায়। দেখুন মহানগর প্রতিদিন সন্ধ্যে 6টায়। কোচবিহার থেকে কার্তিক, বাদমন্ডি থেকে পারাসব, 23 জেলা 341 ব্লক। বঞ্চনা, দুর্নীতি, সাফল্য, হিংসা, টুকিটাকি খবর, বড়সড় খবর, বাংলার সব খবর দেখুন আজকের বাংলা প্রতিদিন সন্ধ্যে 6:30 এবং রাত 10টায়। দেশ বিদেশ, শহর জেলা, কি ঘটছে, কোথায় ঘটছে, কে বলছেন, কি বলছেন, রং ছাড়া সোজা সাপটা। দেখুন সুপার প্রাইম টাইম প্রতিদিন রাত 8টায়। তিলোত্তমা, সিটি অফ জয়, কল্লোলিনী, কলকাতা। আন্দোলনের শহর, সংস্কৃতির শহর, ব্যস্ততার শহর, রাজনীতি, খেলা, বিনোদন, সারাদিনের কলকাতা 8 ঘন্টায়। দেখুন মহানগর প্রতিদিন সন্ধ্যে 6টায়। কোচবিহার থেকে কার্তিক,
বাঘমুন্ডি থেকে বারাসত। 23 জেলা 341 ব্লক। বঞ্চনা, দুর্নীতি, সাফল্য, হিংসা, টুকিটাকি খবর, বড়সড় খবর, বাংলার সব খবর দেখুন আজকের বাংলা প্রতিদিন সন্ধ্যে 6:30 এবং রাত 10টায়। ফিরেলাম বিরতির পর, আর বিরতির পর ফিরে এসে আপনাদের দেখাবো যে ভারত ইতিমধ্যেই পাকিস্তানকে নমুনা দেখিয়েছে, আর তাতেই পাকিস্তান পরমাণু অস্ত্র বের করে ফেলেছে বাচ্চা ছেলের মতো। পিকচার আবি বাকি হ্যায়, আপনাদের দেখাই। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর সন্ত্রাসবাদী সন্দেহে যুক্তদের বাড়ি গুড়িয়ে দিচ্ছে প্রশাসন। শনিবার আরও এক জঙ্গির বাড়ি ভাঙা হয়। জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় নাজ কলোনির বাসিন্দা আদনান সাফি। গত বছর জঙ্গি কার্যকলাপে যুক্ত হয় আদনান। মন্দিনা গ্রামে শনিবার রাতে আদনানের ঘর গুড়িয়ে দেওয়া হয়। এছাড়াও আমির নাজির নামে এক জঙ্গির ঘরও গুড়িয়ে দেয় নিরাপত্তা রক্ষীরা। লস্করি তৈবার অপারেটর জামিল আহমেদ শেরগোজরির বাড়িও গুড়িয়ে দেওয়া হয়। এই নিয়ে 3 দিনে মোট 9 জঙ্গির বাড়ি উড়িয়ে দিল সেনাবাহিনী। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় সরকারিভাবে রবিবার থেকে তদন্তে এনআইএ। This is 4 or 5 days and gone already. Time have been wasted. Peoples are holding their patience. তদন্তে আইজি, ডিআইজি ও সন্ত্রাস দমন এজেন্সির এসপি। তদন্তকারীরা খতিয়ে দেখছেন জঙ্গিদের আসা ও যাওয়ার জায়গা। 3 সদস্যের প্রতিনিধি দল, তদন্তকারী অফিসার আর একজন মহিলা সহ আরো 2 জন তারা আসেন। মূলত এই জঙ্গিরা কি ভাষায় কথা বলছিল সেটা জানার চেষ্টা করা হবে। আবার নতুন করে যদি কেউ, যেহেতু তারা আই উইটনেস, তার একটা স্কেচ যদি তৈরি করা যায় তারও চিন্তা ভাবনা করা হচ্ছে। সেই সব বিষয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সদস্যদের থেকে জানা যায় এনআইএ। জঙ্গি হামলায় নিহত বাঙালি পর্যটক সমীর গুহর বাড়িতে শনিবার যায় এনআইএ। জঙ্গি হামলায় নিহত বৈষ্ণবঘাটার বিতান অধিকারীর বাড়িতেও রবিবার যায় এনআইএর আধিকারিকেরা। এই আবহে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, তুচ্ছ রাজনীতির ঊর্ধ্বে উঠে পাকিস্তান সমস্যা চিরতরে মোকাবিলা করার সময় এসেছে। এটা আরো কয়েকটা সার্জিক্যাল স্ট্রাইক বা হুঁশিয়ারির সময় নয়। যে ভাষা তারা বোঝে সেই ভাষাতেই তাদের শিক্ষা দিতে হবে। সময় এসেছে পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করার। বাংলায় একটা কথা আছে, গায়ে মানে না আপনি মোড়ল, মানে নিজেই মোড়ল। আর আগে কাশ্মীর নিয়ে অনেক তো দূরে কাশ্মীর, আগে মুর্শিদাবাদটা নিয়ে চিন্তা করো, মুর্শিদাবাদটা ঠিক করো। রবিবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে সাক্ষাৎ করেন চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান। অন্যদিকে বিএসএফ এর ডিজি দলজিৎ সিং চৌধুরী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে যান। তবে কি পাকিস্তানকে জবাব শুধু সময়ের অপেক্ষা? ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি প্রাক্তন বায়ুসেনা কর্তা আর কে দাস স্যার আপনার কাছে যেতে চাইবো। মিস্টার দাস, আমি যেটা আপনার কাছে জানতে চাই যে যদি তর্কের খাতিরে ধরে নি যে পাকিস্তানকে একটা যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে এবং যোগ্য জবাব দেওয়া হবে, দেশের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, এটা নিয়ে আর কোনো দ্বিমত থাকার কথা নয়, তাহলে কি কি স্ট্র্যাটেজিক্যাল স্টেপ এই মুহূর্তে দেশকে নিতে হচ্ছে? যেমন আমরা দেখছি এনআইএ বাড়ি গুড়িয়ে দিচ্ছে জঙ্গিদের, আমরা দেখছি বিভিন্ন আই উইটনেসদের সঙ্গে কথা বলা হচ্ছে, এনআইএ কথা বলছে, আমরা দেখছি সিডিএস বারবার করে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় কথা বলছেন, আমরা দেখছি স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং থেকে শুরু করে প্রত্যেকে একে অপরের সঙ্গে কোঅর্ডিনেশনটা মারাত্মক পরিমাণে একটা কোঅর্ডিনেশন করার চেষ্টা করা হচ্ছে, ফলে সামথিং উইল হ্যাপেন, এটা বোঝা যাচ্ছে। দেখো, এই যে কয়েকটা বাড়ি উড়িয়ে দেওয়া, এগুলো কিন্তু স্ট্র্যাটেজিক্যাল স্টেপস না, এগুলো ওখানকার লোকাল একটা ইয়ে। কিন্তু ভারত পাকিস্তানের বিরুদ্ধে কি করবে, আমি আবার করে বলবো, কি করবে, কিভাবে করবে, কখন করবে আর কোথায় করবে, এটা আমি ওপেন চ্যানেলে বলতে পারি না, প্রথম কথা। কিন্তু করবে, এটা 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 আমাদের দৃঢ় বিশ্বাস। আমি আরকে দাস, আমি একটা জিনিস আপনার কাছে স্পেসিফিক জানতে চাইছি যে আমরা যখন দেখেছি বালাকোট এয়ার স্ট্রাইকের আগে কোনো মুভমেন্ট আমরা দেখতে পাইনি। রাতের বেলা একেবারে পাকিস্তানে ঢুকে বালাকোটে জৈশের ক্যাম্প ধ্বংস করা হয়েছিল এবং তারপর ভারতীয় সেনা সেটা দাবি করেছিল।
তখন কিন্তু কোনো আজ ভারতীয় পায়নি, কিন্তু ভারতীয় বুঝতে পেরেছিল যে একটা প্রতিশোধ নেওয়া হবে, কিন্তু এবার তা হচ্ছে না। এবার যে একটা কিছু ঘটবে তার কিছু আগাম আজ পাওয়া যাচ্ছে, এবং দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রতিরক্ষা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকেরই আনাগোনা বোঝা যাচ্ছে সামথিং উইল হ্যাপেন বিগ। দেখো কথাটা হচ্ছে কি, বালাকোট যখন হয়েছিল ইট ওয়াজ ওয়ান সিঙ্গেল স্ট্রাইক, একটা প্রেসাইজ জায়গায়। কিন্তু এবার যেটা আমরা করতে চলেছি এটা কিন্তু ওই একটা পার্টিকুলার জায়গায় হবে না, এটা একটা মানে বিরাট ইন্ডিয়া আর পাকিস্তানের যে বর্ডারটা অনেকটাই আরব সাগর থেকে নিয়ে একদম লে লাদাখ ওই অবধি আছে। তো যুদ্ধ যখন লাগবে এটা ইট উইল নট বি কনসাইন্ড টু একটাই পার্টিকুলার জায়গায়, এটা কিন্তু যেন কি আরব সাগরেও যুদ্ধটা হবে, কেন কি ঘাত প্রতিঘাত হবে, অ্যাটাক কাউন্টার অ্যাটাক ইন্ডিয়ার থেকে হবে, পাকিস্তান থেকে হবে, আর এটা কিন্তু ফ্লেয়ার আপ হবে, মানে এক জায়গায় তো হয় না। আর যখনই যুদ্ধটা লাগে, সাপোজ ইন্ডিয়া পাকিস্তানের ভিতরে ঢুকে গেল, তো টু ইজ দ্য প্রেশার পাকিস্তান অন্য জায়গায় অ্যাটাক করবে, তারপরে ইন্ডিয়া আবার অন্য জায়গায় অ্যাটাক করবে, মানে এটাই হচ্ছে ওয়ারফেয়ার। এই ওয়ারফেয়ারে যখন হয় তো বিভিন্ন জায়গায় এটা হয়, যেন নাকি আমি 71-এর কথাটাই বলছি, আপনারা যখন নাকি দেখেছিলেন, সিনেমাতেও দেখেছিলেন বর্ডার লঙ্গেওয়ালা, যখন নাকি ওরা লঙ্গেওয়ালাতে অ্যাটাক করেছিল, আমরা ওই প্রেশারটা ইজ করার জন্য লাহোরের উপরে অ্যাটাক করেছিলাম ফাজিলকার থ্রুতে। তো এগুলো হচ্ছে পুরো বর্ডার রাইট ফ্রম কার্গিল থেকে নিয়ে আরব সাগর অব্দি এই পুরোটাই বর্ডারটা এনগেজ হয়ে যাবে। সিতেও হবে যুদ্ধটা, কেন কি আমরা যদি পাকিস্তানকে মানে কন্ট্রোল করতে হয়, কেন কি অয়েল রিজার্ভসটা খুব ইম্পর্টেন্ট হবে। সবটাই নর্দার্ন কমান্ড না, নর্দার্ন কমান্ড এটা তো আর্মির হয়ে গেল, কিন্তু এয়ারফোর্সের জন্য ওয়েস্টার্ন এয়ার কমান্ড হয়ে যাচ্ছে, সাউথ ওয়েস্টার্ন এয়ার কমান্ড হয়ে যাচ্ছে, নেভির জন্য আবার ওয়েস্টার্ন নেভাল কমান্ড রয়েছে। তো এটা ইট ডিপেন্ডস কি কোন জায়গায় হচ্ছে বেশি, কোন জায়গায় কম, বাট মানে এটা যারা নাকি ইস্টার্ন এয়ার কমান্ড থেকে, মানে ইস্টার্ন কমান্ড আর্মি থেকে রিজার্ভস উইল গো টুয়ার্ডস দ্য ওয়েস্টার্ন বর্ডার, এখান থেকে মুভমেন্ট হবে ওখানে। আর আমাদের যে এখন পোটেনশিয়াল রয়েছে, আমাদের স্ট্র্যাটেজিক এয়ারক্রাফট বলুন, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে, মাচ বেটার অর্গানাইজড, আর আমরা কুইকলি ফ্রম ওয়ান থিয়েটার টু অ্যানাদার থিয়েটার যখন বলছেন যে সাউথ ইস্টার্ন নর্দার্ন সব কমান্ড, বায়ুসেনা, জলসেনা সবাইকে আমরা এনগেজ করেছি এবং সবাই অন অ্যালার্ট, আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইছি, এই মুহূর্তে প্রকাশ্যে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের পাশে আছে, তুরস্ক, চীন আর বাংলাদেশের মনে হয় মনে মনে একটুখানি পাকিস্তান ভাব আছে, সবার নয়, কিছু কিছু। তো এটা বাদ দিলে গোটা বিশ্ব এই মুহূর্তে ভারতের পাশে আছে, গোটা বিশ্ব। মানে আমি যদি জনসংখ্যার বিচারে দেখি, তাতে একটা বিরাট বড় পৃথিবী ভারতবর্ষের সঙ্গে আছে। ফলে এই চাপটা পাকিস্তানের কাছে একটা কত বড় চাপ হতে চলেছে। চীন, তুরস্ক, বাংলাদেশের কিছু কিছু মন বাদ দিলে বাকি বিশ্ব ভারতের সঙ্গে আছে। এটা কতটা স্ট্র্যাটেজিক্যাল মানে গুরুত্বপূর্ণ, কারণ চীনের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, তুরস্কের অবস্থান, এই জায়গাগুলোকে যদি আমরা বিচার করি। দেখো, বাংলাদেশকে আমি খুব একটা গুরুত্ব দেই না অ্যাজ ফার অ্যাজ এ মিলিটারি পাওয়ার। ওরা আছে ওদের কাছে, কিন্তু দে আর নট গোইং টু লাস্ট ফর এভার। ওরা যা, ওদের মন্ত্রীরা, ওখানকার যে মৌলবাদী লোকেরা অনেক কিছু কথা বলে, ইট ইজ বেসিক্যালি ফর ওখানকার নিজের পপুলেশনকে মোটিভেট করার জন্য, বাট মিলিটারিলি ওদের আমাদের কাছে মানে দে ক্যানট ম্যাচ। প্রথম কথা, ওরা বলছে কি দে আর দ্য গার্জিয়ানস অফ বে অফ বেঙ্গল, একদম মানে হাস্যস্কর কথা। মানে ওদের নেভেল মাইট আমাদের একটা ছোট নেভেল স্টেশনের মতন। তো আমরা অ্যাকচুয়ালি সারা পৃথিবী জানে কি দ্য বে অফ বেঙ্গলের পুরো গার্জিয়ান কে। তো আমরা বাংলাদেশকে খুব একটা গুরুত্ব আমি দিতে চাই না এই মুহূর্তে। as far as Pakistan is concerned, yes, পাকিস্তানের কাছে আমরা মানে ইন্ডিয়ান আর্ম ফোর্সেস ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 4, এটা পৃথিবীতে এটা একটা ইন্ডেক্স আছে, সেটা তো সবাই জানে। পাকিস্তান কামস অ্যারাউন্ড 12 র্যাঙ্কিং এর মধ্যে।
পাকিস্তানের যে ক্ষমতা আছে যুদ্ধ করার, প্রায় 7 দিনের মতো যুদ্ধ করার ক্ষমতা আছে। কেন কি, নট অনলি যুদ্ধের জন্য সেনাবাহিনীর দরকার পড়ে, অয়েল রিজার্ভ দরকার পড়ে, ইকোনমি হ্যাজ টু সার্ভাইভ, তো অনেক কিছু এটার মধ্যে। তো পাকিস্তান 7 দিনের পরে ওরা কাত হয়ে যাবে, whereas India has a potential to carry on till about 39 days, মানে 40 দিনে প্রায় আমরা we can survive। তো এটা হচ্ছে ভারতের ক্ষমতা। আমি একটা উদাহরণ দিতে চাই, ইট ইজ এ ফাইট বিটুইন একটা হেভি ওয়েট বক্সার অ্যান্ড এ লাইট ওয়েট বক্সার। প্রথম কয়েকবার রাউন্ডের মধ্যে লাইট ওয়েট বক্সার খুব একটা করতে পারে বোধহয়, কিন্তু আলটিমেটলি সে পারবে না, সে কাত হয়ে যাবে এন্ড হি উইল বি নকড আউট। তো একই কথা, পাকিস্তান আর ইন্ডিয়ান আর্ম ফোর্সেসের মধ্যে অনেক তফাৎ রয়েছে, এন্ড ওভার দ্য ইয়ার্স অনেক বেশি। পাকিস্তানের যে এয়ারফোর্সের আমি বলছি, ওরা নিয়েছে J-17 এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফট চায়নার থেকে, উইচ ইজ নট রাইড এন্ড টেস্টেড। ওটা এখন পর্যন্ত কোন সময় অপারেশনাল ওটা দেখাই যায়নি। এবং আমি দেখছিলাম যে মায়ানমার বলেছে ওই J-17 যে কোনো সময় ভেঙে পড়তে পারে, মানে নট আপ টু দ্য মার্ক। মায়ানমারের মতো দেশ তারা এটাকে সার্টিফাই করেছে। হ্যাঁ, বেশ, আমি শুভাশিস বন্দ্যোপাধ্যায়ের কাছে আসতে চাইছি। স্যার, গুরুত্বপূর্ণ কথা বললেন মিস্টার দাস। আমি শুভাশিস বন্দ্যোপাধ্যায় আপনার কাছে জানতে চাইছি, চীন কিন্তু এই সুযোগে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। চীন চাইছে যেন তেন উপায়ে দক্ষিণ এশিয়ার বাণিজ্য নীতির নির্ণায়ক ভূমিকায় তারা থাকবেন। তার জন্য ভারতকে পাশে পাওয়ার জন্য পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার এবং আমরা দেখছি আরো মালদ্বীপস, এই জায়গাগুলোকে তারা কবজা করার চেষ্টা করছেন। এমনকি শ্রীলঙ্কাকেও তারা কবজা করার, মানে অ্যান্টি ইন্ডিয়া করার তারা চেষ্টা করছেন, কম চেষ্টা করছেন না। এই সুযোগে চীনকে আমাদের কিভাবে দেখা উচিত? না, এই সুযোগ এটা সৈকত, আমি তোমার সাথে একটু হলেও ডিফার করব। চীন 1 মাস আগে আর চীন অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, বিশেষ করে বিমস্টেকের আগে পরে চীন ইজ এ ডিফারেন্ট চীন। তার দুটো কারণ আছে। তার প্রথম কারণ হচ্ছে চায়না ব্যবসাটা বোঝে এবং চায়নার ডিপ্লোমেসি ইজ বিজনেস সেন্ট্রিক। তো চায়না যে ট্রেড সেন্ট্রিক ডিপ্লোমেসিটা করে, তাতে আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষ একটি অত্যন্ত ইম্পর্টেন্ট কনজিউমার মার্কেট। ভারতবর্ষ এমন একটা মার্কেট যা রিলেশনশিপের উপর ডিপেন্ড করে গ্লোবাল মার্কেটে তারা অনেক ধরনের ব্যবসা পেতে পারে। সুতরাং এটাকে দে উইল নট টেক ইট ফর এ টস। আর সেকেন্ডলি, চীন যদি আজকের ডেটে দাঁড়িয়ে, যে আমি মানে হলফ করে বলতে পারি, যে ফ্লাইটের বা যে প্লেনের কথা পাকিস্তান ছড়াচ্ছে, সেটার মধ্যে সত্যতার অভাব প্রচুর, এবং আদপেও এরকম কোনো ডিল হয়েছে কিনা এটা ভীষণ সন্দেহজনক। কারণ যে মুহূর্তে ভারত এবং ফ্রান্সের ডিলটা সারফেস করেছে, সঙ্গে সঙ্গে পাকিস্তান এই ডিলটার গল্প নিয়ে চলে এলো মার্কেটে। সো আমার কাছে এটা একটু ধোঁয়াশা আছে। দ্বিতীয় কথাটা হচ্ছে যে চায়না কোনোদিনই চাইবে না তার মানে এমন একটা মার্কেট যেটা অলরেডি তৈরি আছে, সেটা তাদের মানে এই বাইল্যাটারাল ডিপ্লোমেসির জন্য নষ্ট হয়ে যাক, এবং সেই কারণেই সে এমন কোন রকম কোন পদ্ধতি মানে নেবে না। সুতরাং একটা জিনিস বুঝে নেওয়া দরকার আছে, আজকের ডেটে দাঁড়িয়ে চায়না ইজ নট আ এনিমি, ইফ নট আ ফ্রেন্ড। তো আমাদের এমন একটা ব্যালেন্স স্ট্র্যাটেজি নিয়ে এগুলো দরকার, যে চায়নাকে কনফিডেন্সে রাখা দরকার যে আগামী দিনে তোমরা যেটা করতে চাইছো, দ্যাট ইজ ওকে, স্টে উইথ আস বাট ডোন্ট স্টে এগেনস্ট আস। যদি এই ধরনের একটা প্রোটোকল আমরা চায়নার সামনে তুলে ধরতে পারি, তাহলে আমার মনে হয় চায়না অ্যাট দিস পয়েন্ট অফ টাইম খুব একটা গন্ডগোল করার চেষ্টা করবে না, কারণ চায়নাও জানে তাদের কাছে ব্যবসায়িক এই পরিস্থিতিটা কতটা ইম্পর্টেন্ট। বেশ, আমি একটু সন্দীপ আপনার কাছে চলে যেতে চাইবো। আমরা শুনছিলাম যে একটু আগে আমাদের আগের প্রতিবেদনে যে তৃণমূল কংগ্রেসের সাংসদ তিনি বলছেন যে 4-5 দিন হয়ে গেছে, এইবার কিছু একটা চাই, যেটা আমরা প্রথম পর্বে আলোচনা করলাম। কিন্তু আমরা একই সঙ্গে এটাও এতক্ষণে আলোচনা করলাম যে যুদ্ধ করতে গেলে কোন কোন দিকগুলোতে নজর রাখা উচিত, কোন দেশ কোন সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে। আমি শুধু আপনার কাছে জানতে চাইছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে পিওকে এবার দখল করে নেওয়া উচিত, আপনারাও কি চাইছেন? এমন কোন স্পেসিফিক এজেন্ডা আপনাদের আছে? না, দেখুন, যে কথাটা প্রাক্তন বায়ুসেনা যিনি আছেন প্যানেলে, উনি যেটা বলেছেন যে ইটস আ ম্যাটার অফ টাইম, মানে এই একটা আমরা যদি একটা সাস্টেনেবল যদি একটা লক্ষ্যের দিকে এগোতে চাই, এইরকম টেররিজম এগুলোকে বন্ধ করার জন্য, এবং তাও পাকিস্তানকে মানে এখন এতদিন আমরা বলতাম যে পাকিস্তান যেটা করছে ভারতের এগেনস্টে, যে টেররিজম ক্রিয়েট করছে,
সেটা হচ্ছে স্টেট স্পন্সার্ড। এখন আমাদেরকে ভারত সরকারকে ইমিডিয়েট ইন্টারন্যাশনাল কোর্টে মুভ করতে হবে উইথ অল দ্য ডকুমেন্টস, উইথ অল দ্য ডোমিসাইল ডকুমেন্টস, কি পাকিস্তান এখন শুধুমাত্র স্টেট স্পন্সার টেররিজম করছে না, বা মানে আনঅফিসিয়াল স্টেট না, একদম অফিসিয়াল করে দেওয়া উচিত। একদম পাকিস্তানকে স্টেট টেরর, স্টেট অফ টেররিজম বলে ব্ল্যাক লিস্টেড করে দেওয়ার এই মুহূর্তে টাইম এসছে আমাদের কাছে, এবং এই সময়ের একটা সদ্ব্যবহার আমাদের মনে হয় ভারত সরকারের করা উচিত। এক, 2 নম্বর কথা হচ্ছে তৃণমূল যেটা বলছে যে 4-5 দিন হয়ে গেল, 6 দিন হয়ে গেল, এটা চাই মানে এটা কি, মানে রাত 8টা বেজে গেছে তো পানিও চাই, মানে এরকম নাকি যেটা তৃণমূলের বাকিরা করে? মানে যাই না, তৃণমূলের ওরাই বলে মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে, ইত্যাদি ইত্যাদি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে। এটা এরকম কিছু নয়, এটা মামার বাড়ির আবদার নয়। এখানে যুদ্ধ যদি লাগে তাহলে ডেফিনেটলি আমাদেরকে বুঝতে হবে যে পাকিস্তানে আমাদের লায়ন পোর্শন অফ সেনা, মিলিটারি, হোয়াট এভার যা যা আছে, যা যা সোর্সেস আছে, স্থল, বায়ু, জল, এই তিনটে সীমান্তকে যারা রক্ষা করছে, তারা যদি লায়ন পোর্শন যদি ওই দিকে থেকে যায়, তাহলে বাংলাদেশে যে উত্তর পূর্বাঞ্চলের যে পোরাস বর্ডার গুলো আছে ইন্ডিয়ার বাংলাদেশের সাথে, সেগুলো কম্প্রোমাইজ হয়ে যাবে না তো? আবার ওইদিকে অরুণাচলে কিবিতু গ্রাম, কাহো গ্রাম, যেগুলো আঞ্জো ডিস্ট্রিক্টে আছে, যেখানে চায়না অলরেডি নিজের বেস বানিয়ে রেখে দিয়েছে, কলোনি বানিয়ে রেখে দিয়েছে। চায়নাকে বিশ্বাস করা যায় না, চায়না এখন ঠিক আছে একটা জিনিস দেখালো, তারপরে চোখ পাল্টে খেতে কোনো বিশ্বাস নেই চায়না, তো ওইখানে আবার করবে না তো? বা ওই লাদাখের দিকে পেঙ্গাং লেকে, যে কারণে সোনাম ওয়াংচুক দিনের পর দিন আমরণ অনশন করেছেন, লাদাখিরা প্রধানমন্ত্রী এবং হোম মিনিস্টারের সাথে দেখা করার জন্য লাদাখ থেকে হেঁটে দিল্লিতে এসেছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তাদের সাথে দেখা করেনি। তাদের একটাই দাবি ছিল যে পাকিস্তান ঢুকে যাচ্ছে, চায়না ঢুকে যাচ্ছে। এই যে সিল্ক রুটটা বানানো হয়েছে শুধুমাত্র পিওকে কেন? আমরা বলছি পিওকে কেন? পিওকে সাথে সাথে আমাদের বালোচ, গিলগিট, পাক পাঞ্জাবের দক্ষিণাংশ যেটা আছে, চলিস্তান, আমাদেরকে এগুলোও চাই আমাদের। শুধুমাত্র পিওকে দিয়ে কি হবে? তো পিওকে লক্ষ্য রাখতে হবে না, আমাদের এন্টায়ার সিল্ক রুটের যে বেসটা আছে, যেটা চায়না করছে পাকিস্তানের জন্য, ডাইরেক্ট একটা কানেকশন করার চেষ্টা করছে, এন্টায়ার সিল্ক রুটটার ব্যবস্থাকে ভাঙতে হবে আমাদেরকে এই মুহূর্তে। এটা সবচেয়ে বড় সময়। এবং আপনি কিছুক্ষণ আগে বললেন না সৈকত বাবু যে 1947 সালের ভারত নেই, ডেফিনেটলি 1947 সালের ভারতে একটা সেফটি পিন আমরা তৈরি করতে, মানে একটা সেফটি পিন তৈরি করতে পারতাম না, যে জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, ইট ওয়াজ কাইন্ড অফ এ সুইসাইডাল অ্যাটেম্প্ট, এরকম একটা দেশের প্রধানমন্ত্রী হওয়া তখন। কিন্তু এখন আমাদের কাছে এটা রেডিমেড ভারত আছে, এটা নিউ ইন্ডিয়া আমরা বলি না, নতুন ভারত। এখানে সব রকম ভাবে প্রচন্ড ভাবে আমরা ইকুইপ। আমাদের সরকার যে লিগেসি বছরের পর বছর, ইউপিএ হোক, কংগ্রেস হোক, বাজপেয়ী সরকার হোক, বিজেপি হোক, মোদী সরকার হোক, একটা লেগেসি মেনটেন করেছে জাতীয় নিরাপত্তার লক্ষ্যে, তো সেখানে প্রচন্ড ভাবে ইকুইপ। কিন্তু আমাদের কথা হলো এত কিছু ইকুইপমেন্ট, এত কিছু ভাবে আমরা ইকুইপ থাকার পরেও এই যে আমরা যুদ্ধ নিয়ে আজকে আলোচনা করছি, যুদ্ধের পোড়া গন্ধটা কেন আসছে? আমাদের প্রশ্নটা সেখানে। যুদ্ধের পোড়া গন্ধটা এই জন্য আছে যে কোথাও শর্ট সার্কিট হয়নি তো, বা আর্দিং এ গন্ডগোল হয়নি তো, বা ওয়ারিং ঠিক হয়নি তো। তার মানে কি, এই যে যুদ্ধ আমরা কথা বলছি, যে কারণে যুদ্ধ, যে নিরীহ লোকেদের প্রাণ গেল, জঙ্গিরা ভারতে ঢুকে করলো, সেটার ইন্টেল কি আমাদের ইন্টেলিজেন্সের কাছে, সরকারের কাছে ছিল না? নট অনলি পেহেলগাঁও, একদম সন্দীপা, আপনি যে প্রশ্নটা বলছেন তার উত্তর একেবারে সর্বদলীয় বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীরা একেবারে পরিষ্কার বিরোধীদের কাছে জানিয়েছেন যে হ্যাঁ, हम लोग का चूक हुआ था, অর্থাৎ ভুল হয়েছিল। কিন্তু এটাও ঠিক যে এত আধুনিক যন্ত্রপাতি, এত আধুনিক ব্যবস্থা থাকার পরেও কেন এই ধরনের চুক বা ভুল বারবার হচ্ছে, এটা কিন্তু আমাদের প্রশ্ন। এই 26টি প্রাণ যারা চলে গেল, যেখানে ভারতীয় জওয়ানরাও ছিল, কেন এদের বারবার করে ভারতীয়দের রক্ত ঝরছে? সৈকত, আমি আরেকটি কথা অ্যাড করতে চাই যে আমরা ধন্যবাদ জানাই মোদিজিকে, প্রধানমন্ত্রী মোদিজিকে, যিনি আমরা যে কথাটা বারবার বলে আসছি যে সেকুলারিজম কথাটা বলে আসছি, উনি সেটা এই মুহূর্তে গিয়ে ভারতের যে সার্বভৌমত্ব, সেটা উপরে যখন আঘাত আসছে, উনি এটা বলেছেন সবার সামনে 140 কোটি দেশবাসীর উদ্দেশ্যে যে সেকুলারিজম আমাদের ব্লাডে আছে, এবং এটাই আমাদের ধর্ম হওয়া উচিত, বা ধর্ম। যে কথাটা কিছুক্ষণ আগে সুভাষিস বাবু বলছিলেন যে পাকিস্তান অ্যান্টি ইন্ডিয়া মোডে চলছে,
অ্যান্টি ইন্ডিয়া মানসিকতা নিয়ে চলছে। সুতরাং আমাদেরকে কিন্তু ভারতবাসীকে একত্রিত থাকতে হবে, যদুবংশ হয়ে গেলে চলবে না। মানে পাকিস্তান যখন এক্স্যাক্টলি আমাদের গোটা ভারতবর্ষকে এখন কোনো জাত পাত কিচ্ছু নয়, আমাদের এখন একটাই পরিচয়, উই আর ইন্ডিয়ান। কোনো রাজনৈতিক দল নয়, কোনো রাজনৈতিক দল নয়, আজকে আমাদের একটাই পরিচয়। আমি বিজেপির কাছে, রুবি মণ্ডলের কাছে জানতে চাইবো, রুবি এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রীর ওপর বিরাট একটা চাপ রয়েছে। কিসের চাপ? দেশের 140 কোটি মানুষ আজ দেশের প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছেন। তিনি কি মন থেকে বলছেন সেটা নয়, তিনি কি কাজ করবেন তার উপরে। অর্থাৎ এখানে প্রত্যাশা পূরণের চাপ প্রধানমন্ত্রীর ওপর আছে। এই চাপ নতুন যে তার উপর এসছে তা নয়, কিন্তু এবার যে চাপ অনেক বড়, অনেক বেশি, প্রত্যাশা অনেক বেশি, সেটা কিন্তু প্রধানমন্ত্রী অনুভব করতে পারছেন, এবং যে কারণে মন কি বাতে আজকে এই হুঙ্কার। প্রতিশ্রুতি উনি পূরণ করেছে, এবং আমরা কিন্তু দেখেছি শ্রীনগরে কিন্তু ভারতের ঝান্ডা লহরাতে দেখেছি, এটাও আমরা আগে কোনোদিন দেখিনি। এবং কাশ্মীর প্রায় শান্ত হয়েই গেছিল, প্রায় আমরা 5 বছর টানা কিন্তু শান্তি দেখেছি কাশ্মীরে। এই মুহূর্তে দাঁড়িয়ে হঠাৎ করে আবার এভাবে সন্ত্রাস হচ্ছে, এটা আমরা একটা এক্সপেকটেশন রাখিনি, এটা সত্যি কথাই। এখানে সুরক্ষার নেগলিজেন্সি হয়েছে, সেটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক থেকে স্বীকার করেছে, কিন্তু সুরক্ষার নেগলিজেন্সি এরকম আরো অনেকবার হয়েছে, কংগ্রেস আমলেও হয়েছে। প্রধানমন্ত্রী মানে নিজের বাসভবনে শুট আউট হয়েছে, তখনও হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে এই নিয়ে আমরা কাটা ছেঁড়াছিড়ি করব না। এই মুহূর্তে দাঁড়িয়ে সবাইকে একত্রিত হতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের 140 কোটি জনগণের কথা ভাবতে হবে, তাদের কথা মাথায় রেখে আমাদেরকে এগোতে হবে। আমরা এখন কোনো দল, কোনো বর্ণ, কোনো জাতি, কোনো কিছুতে যাব না। সবার আগে আমাদের একটাই পরিচয়, সেটা হচ্ছে আমরা ভারতীয়। আমাদেরকে ভারতবর্ষের ওপর যখনই কোনো আঘাত আসবে, সন্ত্রাস আসবে, তখন কিন্তু আমাদের কিন্তু একত্রিত হয়ে এগোতে হবে এবং তার কড়া জবাব দেওয়া হবে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সেটা নিয়ে আমাদের ফোকাস করা উচিত। আর একটু আগে যে বলছিলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় কি একটা বলেছেন উনি, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছে সেটা বড় কথা নয়, কিন্তু এই মুহূর্তে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, আপনি 4-5 দিন এই যে স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বারবার করে জানানো হয়েছে যে যারা এই মুহূর্তে পাকিস্তানি আছে, যারা অবৈধভাবে বাংলাদেশি আছে, তাদেরকে আইডেন্টিফাই করুন এবং বার করে দিন। সেই বিষয়ে এই রাজ্য সরকার এখনো 4-5 দিন হয়ে গেছে, কি পদক্ষেপ নিয়েছে এটা আজকে আপনার চ্যানেল থেকে আমি সরাসরি প্রশ্ন করতে চাই। কারণ এই মুহূর্তে দেশের সুরক্ষার কথা আসছে, এই রাজ্য সরকার এখনো অবধি এই বিষয়ে কেন কোনো পদক্ষেপ নেয়নি? কারণ এই সমস্যা কিন্তু শুধুমাত্র পাকিস্তানের দিক থেকেই আসবে তা নয়, এই সমস্যা কিন্তু আমরা বাংলাদেশের দিক থেকেও কিন্তু আসতে পারে। সেই বিষয় কিন্তু আমাদেরকে এই মুহূর্তে ভাবতে হবে, মুখ্যমন্ত্রী কেন সেই পদক্ষেপ এখনো অবধি নেয়নি, যেখানে আমরা অন্যান্য রাজ্যে দেখছি পদক্ষেপ নেওয়া হয়েছে। এটা কিন্তু আমাদের সুরক্ষার বিষয়। কেন নেননি? সৈকত, যে কথাটা রুবি দেবী বললেন অতি সুন্দর কথা, যে আমরা কাটাছেঁড়া করব না, ঠিক আছে আমরা কাটাছেঁড়া করব না, কিন্তু সরকারকে তো দায়িত্ব নিতে হবে সেই পোস্টমর্টেমটা করার, যে কোথায় সেই ল্যাক হয়েছে, ল্যাকিং হয়েছে, কোথায় ফেলিওর হয়েছে। সেটা করছে, এটা হচ্ছে আমি ঝগড়া করতে আসছি, আমি ঝগড়া করতে আসছি না। আমরা যদি এই শপথটা নিয়ে থাকি যে আজকে আমরা রাজনীতি করব না, আমরা রাজনীতির বাইরে থাকি, এক মিনিট প্লিজ। না, আমি এক মিনিট এবং যে কথাটা সুভাষিস বাবু কিছু বলছেন, সুভাষিস দা, সুভাষ এক মিনিট প্লিজ, সুভাষিস দা কিছু বলছেন। সুভাষিস বাবু কিছু বলছেন, প্লিজ প্লিজ এক মিনিট, সুভাষিস বাবু হ্যাঁ বলুন। কেননা সুপ্রিম কোর্টের বাকিদের অডিও আমি এক মিনিট আমি সুভাষিস বাবু, হ্যাঁ সুভাষিস বাবু। দেখুন একটা কথা সৈকত, আমাদের দুজনেই পলিটিক্যাল প্যানেলিস্টের বোঝা উচিত যে এখন আমরা যে স্টেটে দাঁড়িয়ে আছি এটা কিন্তু গ্রে স্টেট অফ ন্যাশনাল সিকিউরিটি। এখানে বহু জিনিস আছে যেটা মার্কেটে রিভিল করা যাবে না, বহু প্ল্যান এবং প্রসিডিওর চলছে যেটা মার্কেটে এনে সবাইকে সব স্তরে জানানো যাবে না। আজকের ডেটে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া, অর্গানিক মিডিয়া এবং অল কাইন্ড অফ পিপল আর দেয়ার, সো উই হ্যাভ টু বি কশাস। তো এখানে ভাবার কোনো দরকার নেই যে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার নন অ্যালাইড ফরম্যাটে কাজ করছে, এটা ভাবার দরকার নেই যে পলিটিক্যাল ডিফারেন্সেসটা ন্যাশনাল ইম্পর্টেন্সের থেকে বেশি দিকে চলে গেছে। সবাই সবার মতামত রাখুন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু দয়া করে সিকিউরিটি গাইডলাইন্স বা সিকিউরিটি ডিটেইলিং এইগুলোকে রিভিল করা বা মার্কেটে কি করতে পারে ভারতবর্ষ, ভারতবর্ষের বারংবার যা ভালো বুঝবে সেটাই করবে। আমাদের এখন একটাই সুর, একটাই স্বর, একটাই আওয়াজ। আজকের অনুষ্ঠান শেষ করতে গিয়ে আপনাদের জানাবো যে আপনারা জানেন যে আমাদের এনকেটিভি বাংলার পক্ষ থেকে, আমাদের গ্রুপ মিডিয়ার পক্ষ থেকে গালিবুর রহমান
আমাদের এডিটোরিয়াল র্যাঙ্কের সাংবাদিক গালিবুর রহমান, তিনি নিউজ এডিটর, তিনি গিয়েছেন একেবারে গ্রাউন্ড জিরোতে এবং তার সঙ্গে রয়েছেন আমাদের চিত্র সাংবাদিক আশিক। তিনি সেখান থেকে প্রতিবেদন তুলে ধরেছেন যে কাশ্মীরে সবচেয়ে বড় জানেন কি সমস্যা হলো? কাশ্মীর পর্যটক শূন্য হতে যাচ্ছে। কিন্তু সেই কাশ্মীর এই আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে কোথাও একটা ছন্দে ফেরার চেষ্টা করছে। কিন্তু পর্যটকরা সত্যি কি সেই ছন্দে তাদের ছন্দে মেলাতে পারছেন? আতঙ্ক ভয় রয়েছে। কিন্তু পর্যটক শূন্য কাশ্মীর, এ তো হৃদয় শূন্য মানুষের মতো, সে তো হৃদয় শূন্য মানুষের মতো। ফলে যে কাশ্মীরের মূল সৌন্দর্য উপভোগ করার জন্য পর্যটক তার আত্মা, সেখানে পর্যটক যদি না যায় এই ধরনের সন্ত্রাসের জন্য, তাহলে কাশ্মীর কোথায় গিয়ে দাঁড়াবে? চলুন আপনাদেরকে দেখাই যে কাশ্মীরের এই মুহূর্তে পর্যটনের কি অবস্থা, এবং সেই সঙ্গেই শেষ করছি আজকের অনুষ্ঠান। প্রত্যেককে ধন্যবাদ। দেখুন আমাদের প্রতিবেদন। নিরীহ পর্যটকদের গুলিতে ঝাঁঝরা করে দিয়ে কাশ্মীরের অর্থনীতিতে সরাসরি আঘাত করেছে জঙ্গিরা। যে অনন্তনাগ, কুলগাঁও, পেহেলগাঁও বছরের এই সময়টাতে পর্যটকদের ভিড়ে ঠাসা থাকে, তা আজ কার্যতই শুনশান। সবে পর্যটনের মরশুম শুরু হয়েছিল, হোটেলগুলিতে বুকিংও শুরু হয়ে গিয়েছিল, কিন্তু পেহেলগাঁও হামলার জেরে মাথায় হাত হোটেল ব্যবসায়ীদের। अप्रैल टू अगस्त कश्मीर का पीक सीजन माना जाता है, और मेरे हिसाब से जो हमारे कांटेक्ट में हैं, बाकी हम अपनी प्रॉपर्टी की बात करें तो फिलहाल आगे वाले सारे आने वाली मंथ्स की बुकिंग अभी बहुत कम है, 1-2% अभी लिमिटेड है। लेकिन जिस हिसाब से अभी कैंसलेशंस आ रही हैं तो हम सोच रहे हैं कि वो भी शायद कैंसिल हो। শুধু হোটেল ব্যবসায়ী নয়, কাশ্মীরের ছোট বড় বহু দোকানদার, গাড়ির মালিকেরা নির্ভরশীল পর্যটনের ওপরেই। পেহেলগাঁওয়ে বেছে বেছে পর্যটকদের খুন করে সেই পর্যটন নির্ভর অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে জঙ্গিরা। কবে স্বাভাবিক হবে সবকিছু? রুজি রুটির চিন্তায় আম কাশ্মীরিরা। मेहमानों के साथ ये बहुत सब गलत हुआ है, तो इसलिए हमें भी मन नहीं कर रहा, दिल नहीं कर रहा कि हम घूमे शॉपिंग करें। मसला यही है, कश्मीरी आजकल सिर्फ घर में ही रह बैठते, डर की वजह से नहीं, खाली इस वजह से कि यहाँ हमारे मेहमानों के साथ जो कुछ हुआ वो सही नहीं हुआ है। তবে এত কিছুর মধ্যেও দেশ বিদেশের কিছু পর্যটক কাশ্মীরে যাচ্ছেন। Occasionally it could happen everywhere, you know, so I'm aware if you are afraid of something like that, you could stay at home, and even at home it can happen, you know, it happens in Europe, it happens everywhere, you know, there's no safe place in the world anymore. कश्मीर तो बहुत अच्छा लग रहा है। अभी यहाँ पहलगाम में आए हुए हैं, और हमको ये भी बहुत दुख है कि हमारे जो टूरिस्ट थे भाई, उनकी डेथ हो गई, उनका बहुत दुख है हमको। पर फिर भी यहाँ पे मार्केट वगैरह सब चालू है पहलगाम में, ऐसी कोई घबराने वाली बात नहीं है। কাশ্মীরিরা বুঝতে পারছেন পর্যটন ভেস্তে দিলে কাশ্মীরকে আরো বিচ্ছিন্ন করতে চায় জঙ্গিরা। আপাতত আজমির, ইয়াচিকেন, মোহাম্মদ আনসারদের মতো পর্যটকদের উপর ভর করেই ছন্দে ফেরার মরিয়া চেষ্টা করছে ভূস্বর্গ। পেহেলগাঁও থেকে ভিডিও জার্নালিস্ট আসিফ আহমেদের সঙ্গে গালিবুর রহমানের রিপোর্ট, এনকেটিভি বাংলা।